অবশেষে আবিষ্কার হয়ে গেল অমর হওয়ার এক আশ্চর্য মেশিন। সৃষ্টি জগতের চিরন্তন সত্য হলো মৃত্যু। পৃথিবীতে আজ পর্যন্ত বহু মানুষ অমর হওয়ার চেষ্টা করেছে। তাদেরই মধ্যে একজন ছিল ডেমিয়ান হেল। তার ক্ষমতার দাপটে বড় বড় ব্যবসায়ীরা ভয়ে তটস্থ থাকত। কি হয়েছিল তার? শেষ পর্যন্ত সে কি অমর হতে পেরেছিল? কি ঘটেছিল তার জীবনে? জানতে হলে পুরো গল্পে আমাদের সঙ্গেই থাকতে হবে। এইরকম মজার মজার মুভি বাংলাতে এক্সপ্লেনেশন পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনে হিট করে দিতে পারো। এই গল্পে একটি লাইক, একটি কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারো। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকে তবে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলো মুভিতেই যাওয়া যাক। তো গল্পের শুরুতে এক বিশাল ইমারত, যেখান থেকে পুরো শহরটাকে খেলনার মতো মনে হয়। এরই মাঝে এক আলিশান বাড়িতে থাকে ডেমিয়ান হেল। এমনই এক ব্যক্তিত্ব, সম্পদ আর টাকার ক্ষমতায় পুরো শহর তার হাতের মুঠোয়। নিজের ক্ষমতা বলে এমনই এক বিজনেস এম্পায়ার তৈরি করেছিল যার সামনে বড় বড় কোম্পানিগুলো তছনছ হয়ে গিয়েছিল। সে ছিল জীবন্ত এক লিজেন্ড। এমনই একজন মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করেছিল। নিজের আত্ম অহংকারের কারণে সে কখনো পরিবারের দিকে খেয়াল করেনি, যার ফলে একমাত্র কন্যা তার কাছ থেকে ধীরে ধীরে দূর হয়ে গিয়েছিল। এই কারণে অন্যান্য ব্যবসায়ী এবং বন্ধু তাকে বলতো সেলফলেস। তার কন্যা নিজের বাবার অর্থ সম্পদকে ছুঁড়ে ফেলে সাধারণ মানুষের সঙ্গে জীবনযাপন করত সোশ্যাল ওয়ার্কার হিসেবে। কিন্তু বর্তমানে পরিস্থিতি একটু ভিন্ন হয়ে গেছে। আজ ভাগ্য ডেমিয়ানের সঙ্গে খেলা করছে। তার সমস্ত সম্পদ তার কাছে বেকার মনে হচ্ছে। ডেমিয়ান বৃদ্ধ হয়ে গেছে, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কাছে ধীরে ধীরে হার মেনে যাচ্ছে। বিছানায় শুয়ে নিজেকেই প্রশ্ন করে, যখন সুস্থ ছিল কেউ যদি তাকে বুড়ো বলতো সে খুব রাগান্বিত হতো, আর আজ পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে নিজের উপর নিজেরই হাসি পাচ্ছে। ডেমিয়ান এমনই একজন লোক ছিল যে জীবনে কোনো কিছুতে পরাজিত হয়নি। এইরকমই একদিন তার হাতে একটি বিজনেস কার্ড চলে আসে ফিনিক্স বায়োলজিক ল্যাব থেকে। সেখানে লেখা ছিল, আমরা তোমাকে সাহায্য করতে পারি। সঙ্গে একটা ফোন নাম্বার ছিল। ফোন নাম্বারে যোগাযোগ করে ফিনিক্স বায়োলজিক ল্যাবে পৌঁছে যায় ডেমিয়ান। মানুষ যখন চেষ্টা করে তার সামনে কোনো না কোনো উপায়ে লক্ষ্য পৌঁছবার রাস্তা চলেই আসে। ফিনিক্স বায়োলজিক ল্যাবে পৌঁছে ডেমিয়ান পরিচিত হয় ডক্টর আলব্রাইটের সঙ্গে। এ ছিল ফিনিক্স বায়োলজিক ল্যাবের মালিক, একজন জিনিয়াস সায়েন্টিস্ট। সে ডেমিয়ানকে তার নতুন একটি টেকনোলজির সম্বন্ধে বলে। এই প্রজেক্টের নাম ছিল শেডিং। শেডিং এমনই এক প্রক্রিয়া ছিল যার মাধ্যমে মানুষের চেতনাকে, অর্থাৎ কনসিয়াসনেস, মানুষের স্মৃতিশক্তি, আত্মা সবকিছু তার শরীরের ভেতর থেকে বের করে নতুন অন্য একটা শরীরের ভিতর প্রতিস্থাপন করা। এর মাধ্যমে পুরাতন মানব দেহ থেকে একটি নতুন মানব শরীরে আত্মাকে প্রবেশ করিয়ে মানুষকে জীবিত রাখার নামই শেডিং। বিষয়টি জেনে ডেমিয়ান বোকার মতো হয়ে যায়। ডেমিয়ান প্রশ্ন করে, এর আগে এই প্রক্রিয়া কতজন মানুষের উপর তুমি প্রয়োগ করেছো আলব্রাইট? আলব্রাইট উত্তর দেয়, 1 ডজনের কিছু কম লোক হবে, কারণ এই টেকনোলজি অনেক মূল্যবান। সে বলে, আমি শুধু যাদের পৃথিবীতে প্রয়োজনীয়তা বেশি তাদের উপর এই টেকনোলজি ব্যবহার করি। কথাটা বলতে বলতে সে একটা নতুন মানব দেহ দেখায়, যার ভিতরে ডেমিয়ানের আত্মাকে ট্রান্সফার করা হবে। একজন যুবকের মতো দেখতে, সুস্থ সবল একটা দেহ। আলব্রাইট বলে, এটা কোনো সত্যিকারের মানুষের শরীর না, জেনেটিক পদ্ধতির মাধ্যমে তৈরি একটি মানব দেহ। এই মানব দেহকে তার বায়োলজিক ল্যাবে তৈরি করা হয়েছে। আসলে এটি একটি এমটি ভেসেল, মানে খালি একটি পাত্র। এর ভিতরে ডেমিয়ানের আত্মাকে ঢুকিয়ে দেওয়া হবে। ডেমিয়ানের কাছে ব্যাপারটা একটি সায়েন্স ফিকশনের মতো মনে হচ্ছিল। আলব্রাইট তাকে বলে, মিস্টার ডেমিয়ান হেল, এই টেকনোলজিটা খুবই সিক্রেট, আর আপনি খুবই ভাগ্যবান একজন ব্যক্তি। এই টেকনোলজি শুধুমাত্র ওই সকল ব্যক্তিদের জন্য যাদের বেঁচে থাকা পৃথিবীতে অত্যন্ত জরুরি, যেমন আইনস্টাইন, স্টিভ জবস ও অন্যান্য বিখ্যাত ব্যক্তি। আজকে যদি তারা জীবিত থাকতো তবে মানুষ সভ্যতা কতটা উন্নত হয়ে যেত। ডেমিয়ান নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছে না। আলব্রাইট তাকে বলে, অমর হওয়ার জন্য তোমাকে $250 বিলিয়ন পরিশোধ করতে হবে, আর তুমি যদি অমর হওয়ার জন্য রাজি হও তবে পৃথিবীর জন্য তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তোমাকে তোমার পুরনো পরিচয়, পুরনো জীবন, সম্পর্ক, টাকা পয়সা সবকিছু ছাড়তে হবে। নতুন একটা পরিচয়ের সঙ্গে বেঁচে থাকতে হবে পৃথিবীতে, যেটা আমি ছাড়া আর কেউ জানবে না। ডেমিয়ানের কাছে ভাবার মতো কোনো সময় ছিল না। প্রতিটা মুহূর্তে মৃত্যু তার কাছে ধাবিত হয়ে আসছে। তারপর সে ভাবতেছিল, চোখ বন্ধ করে এই টেকনোলজির উপর ভরসা করা কি ঠিক হবে? ঘরে ফিরে সে ইন্টারনেটে শেয়ারিং টেকনোলজি সম্পর্কে কাজ করতে থাকে গুগলে। ওইখান থেকে সে তেমন কোনো তথ্য খুঁজে পায়নি। একজন নিউরোলজিস্ট ডক্টর ফ্রান্সিস জনসনের ব্যাপারে কিছু তথ্য পেয়েছে। সে এই শেডিং প্রক্রিয়ার ব্যাপারে রিসার্চ করেছিল। ফ্রান্সিসের মতামত অনুযায়ী
মৃত্যু একটি রোগ, এই রোগের নিরাময়ের জন্য ঔষধ আবিষ্কারের কাজ করছে সে। ফ্রান্সিস আরো বলেছিল, অসুস্থ শরীর থেকে শেয়ারিং প্রক্রিয়ার মাধ্যমে একটি সুস্থ শরীরের ভিতর চেতনাকে ট্রান্সফার করা সম্ভব। ডেমিয়ান ইন্টারনেটে তার এই ইন্টারভিউ দেখছিল। ওই মুহূর্তে ডেমিয়ানের শরীর কিছুটা অসুস্থ হয়ে পড়ে। তার স্টাফ ডেমিয়ানকে হসপিটালে নিয়ে যায়। সে কিছুটা সুস্থ হয়ে ভাবছে যে কোনো মুহূর্তে সে মৃত্যুবরণ করতে পারে। তাৎক্ষণিক আলবার্টকে ফোন করে। সে বলে শেয়ারিং প্রক্রিয়ার জন্য সে রাজি আছে। আলবার্ট পুনরায় শর্তগুলোর ব্যাপারে তাকে বুঝিয়ে বলে, একবার যদি তুমি কন্ট্রাক্ট করো এই প্রক্রিয়ার জন্য, তবে পৃথিবীর জন্য তোমাকে মৃত্যুবরণ করতে হবে। ব্যাপারটা ভেবে দেখো, অর্থাৎ সবকিছু তোমাকে ছেড়ে চলে আসতে হবে। মৃত্যুর এই মিথ্যা নাটকের জন্য রাজি হয়ে যায় ডেমিয়ান। মৃত্যুর আগে সে শেষবারের মতো তার মেয়ে ক্লোরার সঙ্গে দেখা করতে আসে। সে ক্লোরাকে তার মরণ ব্যাধির ব্যাপারে কিছুই বলেনি। সে শুধু তার প্রপার্টিজ মেয়েকে দিতে চেয়েছিল। তার মেয়ে সোজা বলে দেয়, বাবা, তোমার কোনো সম্পত্তি টাকা পয়সা আমার প্রয়োজন নেই। ডেমিয়ানের সঙ্গে কথা বলতেও রাজি ছিল না ক্লোরা। নিরাশ হয়ে মন খারাপ করে মেয়ের কাছ থেকে চলে আসে ডেমিয়ান। পরবর্তী দিন সে নিউ আর্লিন শহরে পৌঁছে যায়। ওইখানে সে তার বন্ধু, একমাত্র বিজনেস পার্টনার মার্টিনকে ডেকে নিয়ে আসে কথা বলার জন্য। আলবার্ট ওইখানে তার নকল মৃত্যুর সমস্ত ব্যবস্থা করে রেখেছে। সে ডেমিয়ানের কফির ভিতরে মেডিসিন মিশিয়ে দেয়। পুরো কফিটা পান করে নেয় ডেমিয়ান। তাৎক্ষণিক তার শরীরের রিয়াকশন শুরু করে। ডেমিয়ানের নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। আলবার্টের টিম অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত ওই সময় পৌঁছে যায়। ডেমিয়ানকে নিয়ে সোজা গুপ্ত একটা ল্যাবে চলে আসে। ওই ল্যাবের ভিতরে শেয়ারিং মেশিন ছিল। ডেমিয়ান তখন পর্যন্ত জীবিত এবং হুঁশে ছিল। ডেমিয়ানের মৃত্যুর আগেই আলবার্ট তাকে মেশিনের ভিতর প্রবেশ করিয়ে দেয়। পাশের বেডে এমটি বডিটাকে রেখে দেয়। ওই বডির ভিতরে ডেমিয়ানের আত্মাকে ট্রান্সফার করা হবে। ট্রান্সফার প্রসেসিং শুরু করার আগেই আলবার্ট তাকে জিজ্ঞাসা করে, ডেমিয়ান, তোমার শরীরে কি কোনো মেটাল ধাতু আছে? ওই মেশিনটা পুরোপুরি ম্যাগনেট দিয়ে তৈরি করা হয়েছিল। যে কোনো মেটাল ধাতু এই প্রসেসিং করাতে বাধা দিতে পারে। ডেমিয়ান উত্তর দেয়, আমার কাছে কোনো মেটাল ধাতু নেই। সঙ্গে সঙ্গে শেডিং প্রক্রিয়া শুরু করে দেয়। ডেমিয়ানের চোখের সামনে কিছু স্মৃতি ঘুরতে ঘুরতে ভেসে ওঠে। কিছু ছবি তার চারপাশে ঘুরছিল। অবশেষে সবকিছু অন্ধকার হয়ে মেশিনটা থেমে যায়। কিছু ঘন্টা পর ডেমিয়ান তার চোখ খোলে। সে দেখতে পায় তার কাছে একজন ডক্টর দাঁড়িয়ে আছে। ডক্টর ডেমিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তোমার নাম কি? ডেমিয়ান তার নাম বলে। ডক্টর কোনো কিছু না বলেই ওইখান থেকে চলে যায়। ডেমিয়ান ভেবেছিল প্রসেসিংটা ফেল হয়ে গেছে। ঠিক তখনই সে তার হাত দেখে। সেটা ছিল একজন যুবকের হাত। মানে প্রসেসিং সফল হয়েছে। ডেমিয়ানের শরীর বদলে গেছে। সে যুবক এবং শক্তিশালী সুদর্শন পুরুষ রূপে রূপান্তর হয়ে গেছে। পাশেই তার আসল শরীর মৃত লাশ হয়ে পড়ে আছে। মৃত দেহটাকে আলবার্ট তার পরিবারের কাছে পাঠিয়ে দেয়। পত্রিকায় বড় করে একটা নিউজ ছাপা হয়, ডেমিয়ান হেল বিশিষ্ট ব্যবসায়ী মৃত্যুবরণ করেছে। এখন নতুন এক পরিচয়ে বেঁচে থাকতে হবে তাকে। এই নতুন শরীরকে সে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে নিতে পারেনি। তার চলাফেরা এবং কথা বলাতে খুব সমস্যা ফেস করতে হচ্ছিল। মাঝে মধ্যে তার হ্যালুসিনেশন হয়। কিছুক্ষণ পর পর হৃৎপিণ্ডের স্পন্দন বৃদ্ধি পেয়ে যায়। শরীরে পুরোপুরি শক্তি পাচ্ছে না। আজব আজব দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। আলবার্ট তাকে বোঝায়, ডেমিয়ান, এটা তোমার নতুন শরীরের সাইড এফেক্ট। তোমার শরীর, মন, মস্তিষ্ক একত্রে কন্ট্রোল করার জন্য কিছু সময় লাগবে। আলবার্ট ডেমিয়ানকে কিছু লাল রঙের মেডিসিন দিয়ে দেয়। নিয়ম করে দেয়, কমপক্ষে আগামী 1 বছর এই মেডিসিন তাকে নিয়মিত খেতে হবে। বলে দেয় এই মেডিসিন তাকে শেডিং পার্শ্ব প্রতিক্রিয়ার সাইড এফেক্ট থেকে মুক্ত করবে ধীরে ধীরে। আলবার্ট তাকে বলে, ডেমিয়ান, তুমি যদি এই মেডিসিন নেওয়া বন্ধ করে দাও, তবে হৃদরোগের সমস্যা দেখা দিবে, হ্যালুসিনেশন হবে, বমি হবে, মাথা ব্যথা করবে। যতক্ষণ পর্যন্ত তুমি পুরোপুরি সুস্থ হয়ে না যাও, এই মেডিসিন তোমাকে চালিয়ে যেতে হবে। আলবার্ট তাকে ফিজিক্যাল ট্রেনিং শুরু করিয়ে দেয়। ধীরে ধীরে তার শরীরের উপর কন্ট্রোল আসতে শুরু করে। ডেমিয়ান বহু বছর পর নিঃশ্বাস নিতে পারছে একজন যুবকের মতো। তাকে দৌড়াতে হতো, সাঁতার কাটতে হতো, ব্যায়াম করতে হতো। অবশেষে আলবার্ট তাকে নতুন একটা পরিচয় দেয়, এডওয়ার্ড কিডনার। তার মা, বাবা, ভাই বোন একটি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে। বর্তমানে সে পৃথিবীতে একাই বেঁচে আছে। আলবার্ট তাকে কিছু মেডিসিন দিয়ে নতুন একটা আলিশান বাড়িতে উঠিয়ে দেয়। ডেমিয়ান বর্তমানে এডওয়ার্ড হয়ে গেছে। পূর্বে যে সকল ইচ্ছা সে পূর্ণ করতে পারেনি, বর্তমানে সে ওই সকল কাজ করার জন্য বেরিয়ে পড়ে। এইরকমই একদিন কিছু প্রতিবেশীর সঙ্গে বাস্কেটবল খেলতেছিল এডওয়ার্ড। বর্তমানে সে তারুণ্য ভরা নতুন শরীরের শক্তি অনুভব করছে। বাস্কেটবল খেলাতে সব প্লেয়ারকে সে পিছে ফেলে দেয়। এই দৃশ্য দেখে একজন বাস্কেটবল খেলোয়াড় তার কাছে আসে। সে তার নাম বলে অ্যান্টন। সে ডেমিয়ান মানে এডওয়ার্ডের ঘরের পাশেই থাকে।
কথা বলতে বলতে ডেমিয়ান ও অ্যান্টন দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। অ্যান্টন ভাগ্যের উপর ভরসা করা একজন ব্যক্তি। তার গলাতে একটি কয়েন দিয়ে তৈরি রকেট পরত। ওই রকেটটাকে সে তার ভাগ্যের প্রতীক মনে করত। অ্যান্টন ডেমিয়ানকে বলে সে এই শহরে এসেছে আনন্দ করার জন্য। অ্যান্টনের সঙ্গে ডেমিয়ান মিলেমিশে জীবনটাকে উপভোগ করতে থাকে। এইরকমই একদিন ডেমিয়ান তার মেডিসিন খেতে ভুলে যায়। তখনই তার চোখের সামনে অদ্ভুত কিছু দৃশ্য ভেসে ওঠে। প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে যায় তার। ওই দৃশ্যগুলো দেখে সে অত্যন্ত ঘাবড়ে যায়। মিলিটারির একটা মিশন, একজন মহিলা, একটি ছোট্ট মেয়ে, একটি ফার্ম হাউস, একটি পাম্পকিন শেপের ওয়াটার টাওয়ার চোখের সামনে ভেসে উঠতেছিল। দৃশ্যগুলো তার কাছে এমন ভাবে ভেসে উঠতেছিল, মনে হচ্ছিল এটা হ্যালোসিনেশন নয়, এটা তার নিজেরই পরিচয়। ডেমিয়ান ছটফট করতে করতে বাথরুমে চলে যায়। মনে হচ্ছে মৃত্যু তাকে স্পর্শ করছে। সেখান থেকে এসেই মেডিসিন খেয়ে নেয়। মেডিসিন খাওয়ার পর মনে হচ্ছে সে আবার পুনরায় জীবিত হয়ে গেল। পরবর্তী দিন সে আলব্রাইটের অফিসে চলে আসে। যেসব দৃশ্য মেডিসিন না খাওয়ার কারণে তার চোখের সামনে ভেসে উঠেছিল, তাকে ওই দৃশ্যগুলোর ব্যাপারে সবকিছু খুলে বলে। সে বিশেষ করে ওই দৃশ্যের ভিতরে একটি ছোট মেয়ে তার দিকে এমন ভাবে তাকিয়েছিল, মনে হচ্ছিল ওই মেয়েটা তার নিজেরই মেয়ে। আলব্রাইট ডেমিয়ানকে বোঝায় এটা সাধারণ একটা হ্যালুসিনেশন। আলব্রাইট বলে, হতে পারে তুমি ওই বাচ্চা, ওই পাম্পকিন টাওয়ার, ওই মেক্সিকান মহিলাটাকে ছোট্টবেলায় হয়তো দেখেছো, তাই ওই স্মৃতি তোমার মস্তিষ্কের ভিতর বসে গেছে। তাই এক ঝলক হ্যালুসিনেশন হওয়াতে ওই দৃশ্য তোমার চোখের সামনে ভেসে উঠেছে। যদি নিয়মিত 1 বছর এই মেডিসিন তুমি নিতে থাকো, তবে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তখন ডেমিয়ান চমকে ওঠে। সে বলে, ওই মহিলা মেক্সিকান নাগরিক তুমি কিভাবে জানো? আমি তো তোমাকে একথা বলিনি। আলব্রাইট কথাটা ঘুরিয়ে ফেলে। ডেমিয়ানের হাতে একটি বিমানের টিকিট দিয়ে বলে, তোমার কিছুদিনের জন্য হাওয়াইয়ের প্রকৃতির কাছ থেকে ঘুরে আসা উচিত, অন্য একটা পরিবেশে। এতে তোমার মন মস্তিষ্ক ঠিক হয়ে যাবে। আর সাবধান করে বলে, আর একবারও তুমি মেডিসিন বন্ধ করবে না 1 বছরের ভিতরে, এতে তোমার মৃত্যু হতে পারে। ডেমিয়ান কথা না বাড়িয়ে এয়ার টিকিট নিয়ে চলে আসে বেরানোর উদ্দেশ্যে। সে তার কাপড় গুছাচ্ছিল। হঠাৎ তার মনের ভিতরে একটা প্রশ্ন জাগে, ওই দৃশ্যগুলো কোথা থেকে আসলো? সে পাম্পকিন টাওয়ার লিখে ইন্টারনেটে সার্চ করতে থাকে এটা দেখার জন্য আসলে কি এরকম কোনো জায়গা পৃথিবীতে আছে। ল্যাপটপের মনিটরে ঠিক ওইরকম একটা পাম্পকিন টাওয়ার ভেসে ওঠে, যে দৃশ্য তার স্মৃতিতে ভেসে উঠেছিল। ওইখান থেকে সে জানতে পারে ওই ওয়াটার টাওয়ারটা সেন্ট লুইয়ে অবস্থিত। ডেমিয়ান বুঝে গেছে আলব্রাইট তার কাছে কিছু গোপন করেছে। ডেমিয়ান এইরকম পরিস্থিতির কথা ভেবে আগেই কিছু টাকা একটি কবরস্থানের ভিতর লুকিয়ে রেখেছিল। সে ওই টাকাগুলোকে বের করে নিয়ে ট্রিপের জন্য বেরিয়ে পড়ে। ওই মুহূর্ত থেকে আলব্রাইটের লোকজন ছায়ার মতো ডেমিয়ানের পিছু করতে থাকে। হাওয়াইয়ের টিকিটটাকে ফেলে দেয় ডেমিয়ান। এয়ারপোর্টে ঢুকে ডেমিয়ান সেন্ট লুইয়ের জন্য পুনরায় একটি এয়ার টিকিট ক্রয় করে নেয়। হাওয়াইয়ের পরিবর্তে সে সেন্ট লুইয়ে চলে আসে, ওই পাম্পকিন টাওয়ারের কাছে, যেটা তার স্মৃতির ভিতরে ছিল। ওইখানে একটি ফার্ম হাউস দেখতে পায়। হুবহু তার স্মৃতিতে থাকা ফার্ম হাউস ছিল এটি। সে ওই ঘরের কাছে আসে এবং দরজায় নক করে, কিন্তু দরজা আগে থেকেই খোলা ছিল। সে ওই ঘরের ভিতর প্রবেশ করে। ওইখানে একটি মহিলার ছবি দেখতে পায়, যেই মহিলাটা তার স্মৃতিতে ছিল। কিছু মেডিকেল বিল খুঁজে পায়। মহিলার সঙ্গে একটা বাচ্চার ছবি দেখতে পায়। ওই বাচ্চা মেয়েটা তার স্মৃতির ভিতরে ছিল। ডেমিয়ান ভিতরের রুমে প্রবেশ করে। সে আরো একটা ছবি দেখতে পায়। ছবিটা দেখে তার পায়ের নিচের মাটি সরে যায়। ওই ছবিটা ওই লোকের ছিল যার শরীরের ভেতর বর্তমানে ডেমিয়ান আছে। মানে ওই মহিলা ওই লোকের স্ত্রী ছিল, আর ওই মেয়েটা ওই লোকের কন্যা যার শরীরে বর্তমানে ডেমিয়ান আছে। ডেমিয়ান বুঝে গেছে আলব্রাইট তার কাছে অনেক বড় একটা মিথ্যা কথা বলেছে। আসলে ডেমিয়ানকে যে শরীরের ভেতর প্রবেশ করানো হয়েছে, এটা কোনো ল্যাবে তৈরি হয়নি। এটা জীবিত একজন মানুষের দেহ ছিল। যে দৃশ্য ডেমিয়ানের চোখের সামনে ভেসে ওঠে, আসলে ওই স্মৃতিগুলো ওই ব্যক্তির সত্যিকারের স্মৃতি ছিল। ডেমিয়ান ঘরের ভিতর প্রবেশ করে। আরো কিছু ছবি দেখে বুঝতে পারে ওই লোক একজন রিটায়ার্ড মিলিটারি অফিসার ছিল। ডেমিয়ান নিজেই অনুতপ্ত হতে থাকে। যদিও সে নতুন একটা জীবন চেয়েছিল, সেটা কারো জীবনকে ছিনিয়ে নয়। ডেমিয়ান মনোযোগ দিয়ে ওই ছবিগুলোকে দেখছিল। হঠাৎ পিছন থেকে একজন মহিলা তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। ওই মহিলা ডেমিয়ানকে চোর ভেবেছিল। কিছু জিজ্ঞাসা করার আগেই ওই মহিলা নিজেই বলে, ইন্স্যুরেন্স থেকে পাওয়া টাকা দিয়ে আমি আমার মেয়েকে চিকিৎসা করিয়েছি। আমার কাছে বর্তমানে কোনো টাকা নেই, তাই চুপচাপ এখান থেকে চলে যাও। ডেমিয়ান ঘুরিয়ে ওই মহিলার দিকে তাকায়। ডেমিয়ানকে দেখে ওই মহিলার চোখে অশ্রু চলে আসে। সে মার্ক নাম বলে ডাক দেয়। ডেমিয়ানকে জড়িয়ে ধরে হাউমাউ করে চিৎকার করে কান্না করতে শুরু করে। আসলে ওই মহিলা মার্কের স্ত্রী ছিল, যার শরীরে ডেমিয়ানকে প্রতিস্থাপন করা হয়েছে।
ওই মহিলার নাম ম্যাডলিন। ম্যাডলিন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তাকে সবাই বলেছিল তার হাজবেন্ড পানিতে পড়ে মারা গেছে, আর বর্তমানে সে তার সামনে দাঁড়িয়ে আছে। ডেমিয়ান ওই মহিলাকে বোঝাতে চেয়েছিল সে তার হাজবেন্ড মার্ক নয়, কথাটা সবেমাত্র বলবে। ঠিক ওই মুহূর্তে দরজাতে কিছু লোকের উপস্থিতি অনুভব করে ডেমিয়ান। ম্যাডলিনকে শান্ত করে তার বন্দুক নিয়ে ডেমিয়ান দরজার কাছে চলে আসে। দরজাটা খুলেই বন্দুক তাক করে দেখতে পায় আলবার্টের লোকজন বাইরে অপেক্ষা করতেছে। ওই লোক ডেমিয়ানকে বাহুবন্দী করে ফেলে, তার সঙ্গে আরো কিছু লোক ম্যাডলিনকে বেহুশ করে ফেলে। ডেমিয়ান বুঝতে পারছিল না কিভাবে আলবার্টের লোক এখানে পৌঁছে গেছে। তখনই তার নজর পড়ে একজন ধোঁকাবাজ বন্ধুর দিকে। ওই বন্ধুটা ছিল অ্যান্টন। অ্যান্টন ছিল আলবার্টের খুব বিশ্বস্ত একজন লোক। বন্ধুর বেশে ডেমিয়ানের সঙ্গে মিশে তার সমস্ত তথ্য দিত আলবার্টের কাছে। ডেমিয়ান অ্যান্টনকে প্রশ্ন করে, আমার সাথে এত বড় ধোঁকা কেন হলো? আমাকে বলা হয়েছিল যে দেহটা দেওয়া হবে, ওই দেহটা জেনেটিক পদ্ধতির মাধ্যমে ল্যাবে তৈরি করা হয়েছে, কিন্তু বর্তমানে আমি জেনে গেছি সে তো একজন সত্যিকারের মানুষ ছিল। আলবার্ট বেচারা মার্কের সংসারটাকে ধ্বংস করে দিয়েছে। অ্যান্টন বলে, মার্কের সঙ্গে যা কিছু হয়েছে সবকিছু তার ইচ্ছাতেই হয়েছে। মূলত মার্কের মেয়ের একটি বড় রোগ হয়েছিল, চিকিৎসার অভাবে সে মারা যেত। মার্ক কোনোভাবেই তার মেয়ের মৃত্যু মেনে নিতে পারছে না। টাকার জন্য নিজের শরীরটাকে বিক্রি করে দিয়েছিল আলবার্টের কাছে। মার্কের মৃত সার্টিফিকেট দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা পাইয়ে দিয়েছিল আলবার্ট তার স্ত্রীকে। ওই টাকা দিয়ে তার মেয়ের চিকিৎসা হয়েছিল। এটা ছিল মার্কের সঙ্গে একটা কন্ট্রাক্ট আলবার্টের। তার স্ত্রী ম্যাডলিন এই ব্যাপারে কিছুই জানতো না। ম্যাডলিনকে বলা হয়েছিল তার হাজবেন্ড পানিতে ডুবে মারা গেছে, তার লাশ খুঁজে পাওয়া যায়নি। কথাগুলো শুনিয়ে ডেমিয়ান খুব কষ্ট পেয়েছে মনে মনে। আসলে আজব এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যেটা আমরা বুঝতে পারি না। একজন বাবা তার মেয়ের জন্য কি করতে পারে একজন বাবাই জানে। একজন বাবা সবসময় চায় তার মেয়ের সর্বোচ্চ সুখ দিতে, সুন্দর একটা জীবন দিতে, আর এখানে সেটাই করেছে মার্ক। অ্যান্টন বলে, বর্তমানে মার্কের স্ত্রী তোমাকে দেখে ফেলেছে, এতে আলবার্টের বিপদ হতে পারে। তাই মার্কের স্ত্রী ম্যাডলিনকে হত্যা করার জন্য লোক পাঠিয়ে দিয়েছে আলবার্ট। ডেমিয়ান রিকোয়েস্ট করে অ্যান্টনকে, তুমি মার্কের ফ্যামিলির কোনো ক্ষতি করো না। অ্যান্টন বলে, আমার কিছুই করার নাই, আমার তাদেরকে হত্যা করতেই হবে। ম্যাডলিন সত্য জেনে গেছে, তুমি যদি বাধা দাও তবে তোমাকেও হত্যা করার আদেশ করেছে। আলবার্ট একটা ভুল করেছিল, সে ডেমিয়ানের আত্মাটাকে একজন সোলজারের দেহের ভিতর প্রবেশ করিয়েছিল। সেই কারণে ডেমিয়ানের ভিতর ওই সোলজারের সম্পূর্ণ স্কিল রয়ে গেছে তার স্মৃতিশক্তিতে। ওই স্কিলগুলোকে কাজে লাগিয়ে এক এক করে সমস্ত লোককে হত্যা করে ফেলে ডেমিয়ান। অ্যান্টন আগুনে পুড়ে আহত হয়ে যায়। ডেমিয়ান ম্যাডলিনকে নিয়ে ওইখান থেকে চলে আসে। ম্যাডলিন এখন পর্যন্ত ডেমিয়ানকে তার হাজবেন্ড মনে করছে। সে পুরো সত্য ব্যাপারটা এখনো জানতে পারেনি। ম্যাডলিন রাগ হয়ে ডেমিয়ানকে জিজ্ঞাসা করে, আমাদের উপর আক্রমণকারী ওই লোকগুলো কারা? তুমি এতদিন যাবৎ কোথায় ছিলে? ডেমিয়ান সকল সত্য কথা বলতে চেয়েছিল, কিন্তু হঠাৎ ভাবে এখনো সত্য বলার সময় আসেনি। বর্তমানে ম্যাডলিন ও তার মেয়ের সুরক্ষার জন্য ডেমিয়ান চিন্তিত। ডেমিয়ান বলে, আমি টাকার বিনিময়ে একটি কাজের চুক্তি করেছিলাম ওদের সঙ্গে, ওই কাজটা করে দিতে পারেনি, আর টাকা দিয়ে আমাদের মেয়েকে চিকিৎসা করিয়েছি। যেহেতু তাদের কাজটা করে দিতে পারেনি তাই আমাদের উপর আক্রমণ করছে। এই কারণে তোমাকে আর আমাদের মেয়েকে খুব দ্রুত এখান থেকে পালাতে হবে। কথাটা শুনে ম্যাডলিন শান্ত হয়ে যায়। ম্যাডলিনকে নিয়ে ডেমিয়ান তার মেয়ে অ্যানার স্কুলে চলে আসে, অ্যানাকে স্কুল থেকে নিয়ে যাওয়ার জন্য। ম্যাডলিন যখন স্কুলের ভিতর প্রবেশ করে, ডেমিয়ান তার ফোন চেক করে একটি ভিডিও দেখতে পায়। ভিডিওটা ছিল অ্যানার জন্মদিনের। ওই ভিডিওতে মার্ক তার মেয়ে অ্যানাকে খুব স্নেহ মমতা দিচ্ছিল। অ্যানা তার বাবাকে হিরো মনে করত। ভিডিওটা দেখে ডেমিয়ান ভিতর থেকে ভেঙে পড়ে। সে নিজেকে ঘৃণা করতে শুরু করে, তার কারণে একটা হাসি খুশি পরিবার ধ্বংস হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে ম্যাডলিন তার মেয়ে অ্যানাকে নিয়ে চলে আসে। ডেমিয়ানকে নিজের বাবা মনে করে খুব আনন্দিত হয়ে যায় অ্যানা। এতদিন পর তার বাবাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। ডেমিয়ান আবেগপূর্ত হয়ে পড়ে। ওই সময় তার মেয়ে ক্লারার কথা মনে পড়ে যায়। ডেমিয়ান সিদ্ধান্ত নেয় যে কোনো কিছুর বিনিময়ে হোক ম্যাডলিন ও অ্যানাকে সুরক্ষিত রাখবে। ডেমিয়ান খুব চিন্তিত হয়ে পড়ে। এক সময়ের প্রভাবশালী ব্যক্তি যার ভয়ে সমস্ত শহর তটস্থ থাকত, সে আজ অসহায়। তাকে সুরক্ষা করার জন্য কোনো আশার আলো দেখতে পাচ্ছে না। ম্যাডলিন ও অ্যানা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু ডেমিয়ান কথা বলতে ভয় পাচ্ছে, কারণ কথা বলতে বলতে সত্য বেরিয়ে যেতে পারে। এদিকে তার মেডিসিন শেষ হয়ে গেছে। মেডিসিনকে খোঁজার জন্য ইন্টারনেটে শেডিং মেডিকেশন নাম দিয়ে সার্চ করতে থাকে। অনেক খোঁজাখুঁজির পরও সে কোনো মেডিসিনের সন্ধান খুঁজে পায়নি। তার ল্যাপটপের মনিটরে সেই বিখ্যাত নিউরোলজিস্ট ডক্টর ফ্রান্সিসের একটি ভিডিও চলে আসে। সে ওই সাক্ষাৎকারে মানুষের আত্মাকে ট্রান্সফার করার ব্যাপারে কথা বলছিল। ডেমিয়ান গভীরভাবে ভিডিওটাকে পর্যবেক্ষণ করে লক্ষ্য করে
কথা বলার ফাঁকে ফাঁকে ফ্রান্সিস হাতের আঙ্গুল ধারা চোখের চশমাকে টোকা দিচ্ছে। এই ব্যাপারটা দেখে সে চমকে ওঠে, কারণ এই অভ্যাসটা আলবার্টেরও আছে। ভিডিওর পাশে আরেকটি ব্যক্তির চেহারা দেখতে পায়। ওই চেহারাটাকে দেখে পুনরায় সে চমকে ওঠে। ওটা ছিল আলবার্ট। সে ফ্রান্সিসের সঙ্গে বসেছিল, ফ্রান্সিসের সঙ্গে কাজ করতো আলবার্ট। যেহেতু ফ্রান্সিস মারা গেছে বহু বছর আগে, পত্রিকাতে এমনই একটা নিউজ এসেছে, তখন সে নিশ্চিন্ত হয়ে যায় ডক্টর ফ্রান্সিস হচ্ছে আলবার্ট। মানে দাঁড়ালো ফ্রান্সিস তার আত্মাটাকে ট্রান্সফার করেছে আলবার্টের দেহের উপর। নিউজ আরো ঘাটাঘাটি করে জানতে পারে ফ্রান্সিসের স্ত্রী এখন পর্যন্ত জীবিত আছে। একটি নার্সিংহোমে তার চিকিৎসা চলছে। ডেমিয়ানের মস্তিষ্কে একটি প্ল্যান আসে। ফ্রান্সিসের স্ত্রীর মাধ্যমে ফ্রান্সিসের কাছ থেকে মেডিসিন সংগ্রহ করবে। পরবর্তী দিন সকালবেলা ম্যাডলিন ও অ্যানাকে তার সঙ্গে নিয়ে নিউ অরলিন শহরের উদ্দেশ্যে যাত্রা করে। তারা ওই নার্সিংহোমে পৌঁছে যায় যেখানে ফ্রান্সিসের স্ত্রী ছিল। ম্যাডলিন ও অ্যানাকে গাড়িতে দেখেই ডেমিয়ান ওই নার্সিংহোমে প্রবেশ করে। ভিতরে ঢুকেই দেখতে পায় ফ্রান্সিসের স্ত্রী মানসিক রোগী। সে মেডিসিনের ব্যাপারে কিছুই জানে না। ডেমিয়ান কৌশল অবলম্বন করে। ফ্রান্সিস যেহেতু তার ছাত্র আলবার্টের দেহে চেতনা ট্রান্সফার করে নিয়েছে, এর জন্য ফ্রান্সিসের স্ত্রীর মাধ্যমে আলবার্টকে ফোন করিয়ে ডেকে নিয়ে আসে। ফ্রান্সিস খুব দ্রুত ওই হাসপাতালে পৌঁছে যায়। ফ্রান্সিস তার স্ত্রীকে অনেক ভালোবাসতো। হাসপাতালে ঢোকার সঙ্গে সঙ্গে ফ্রান্সিসকে মানে আলবার্টকে গান পয়েন্টে নিয়ে ডেমিয়ান বলে, 1 বছরে যত মেডিসিন প্রয়োজন সম্পূর্ণটা দিয়ে দাও আমাকে। মেডিসিন দিয়ে দিলেই কোনো ক্ষতি না করে আমি এখান থেকে চলে যাব। আলবার্ট তখন বলে, ডেমিয়ান, তুমি যে এতটা ব্যস্ত হয়ে পড়েছো, আসলে এই মেডিসিন তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। এই মেডিসিন মূলত স্মৃতিশক্তিকে ধ্বংস করে। এই শরীরের আসল মালিক মানে মার্কের স্মৃতিশক্তিকে ধ্বংস করে দেবে। এর ফলে তুমি ডেমিয়ান এই শরীরের মালিক হয়ে যাবে। যদি মাত্র 7 দিন ওই ঔষধ তুমি গ্রহণ না করো, তবে তোমার আত্মা এই দেহ ছেড়ে চলে যাবে। মার্ক পুনরায় জীবিত হয়ে যাবে। এই সত্য কথাটা জানার পর ডেমিয়ান উভয় সংকটে পড়ে যায়। এখন তার কাছে সিদ্ধান্ত, সে নিজেকে মেরে ফেলতে পারে, নয়তো মার্ককে জীবিত করে দিতে পারে। ডেমিয়ান সিদ্ধান্ত নেয় এই মুহূর্তে তার ঔষধের প্রয়োজন, পরে কি করবে সেটা পরেই চিন্তা করবে। তাই ফ্রান্সিসকে গান পয়েন্টে নিয়ে ল্যাবের দিকে রওনা করে। রুম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ফ্রান্সিসের লোকজন ডেমিয়ানকে আটকে ফেলে। ফ্রান্সিস তার লোকজনকে বলে, ডেমিয়ানকে ল্যাবে নিয়ে আসো, তাকে বন্দি করে গাড়ির ভিতরে ঢুকাবে। ঠিক ওই সময়ে ম্যাডলিন চলে আসে। ম্যাডলিনকে দেখে ফ্রান্সিসের লোকজন তার দিকে খেয়াল করে। এই সুযোগে ডেমিয়ান ফ্রান্সিসের লোকজনকে মারতে শুরু করে। ফ্রান্সিসের বিশ্বস্ত লোক হঠাৎ ডেমিয়ানকে পরাস্ত করে ফেলে। শেষ মুহূর্তে ম্যাডলিন এসে ওই লোককে একটি গুলি করে। গুলিটা ওই লোকের কান ছুঁয়ে চলে যায়। ডেমিয়ান ওই লোকের গলায় একটা রকেট দেখতে পায়। এইরকমই একটা রকেট অ্যান্টনের গলায় সে দেখেছিল। মানে দাঁড়িয়েছে অ্যান্টন এখন পর্যন্ত মৃত্যুবরণ করেনি। অ্যান্টনের আত্মাকে ট্রান্সফার করে ওই লোকের বডিতে ঢুকিয়ে দিয়েছে ফ্রান্সিস। ওই লোকের কাছে ডেমিয়ানের প্রয়োজনীয় মেডিসিন ছিল। সে ওই মেডিসিন ওই লোকের কাছ থেকে ছিনিয়ে নেয়। তারা ওইখান থেকে দ্রুত চলে আসে। গাড়ির ভিতরে ম্যাডলিন খুব রাগ করে ডেমিয়ানের সঙ্গে সে জিজ্ঞাসা করে, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমার কাছে এমন কি সত্য লুকিয়ে রেখেছো? বাধ্য হয়ে ডেমিয়ান সম্পূর্ণ সত্য কথাটা বলে দেয় ম্যাডলিনকে। সে বলে, আলবার্ট নামের যে ব্যক্তিকে তুমি চেনো, আসলে সে হচ্ছে বিখ্যাত সায়েন্টিস্ট ফ্রান্সিস। সে তোমার হাজবেন্ড মার্কের শরীরে আমাকে ভুল বুঝিয়ে প্রতিস্থাপন করেছে। তোমার হাজবেন্ড মার্ক তোমার মেয়ের চিকিৎসা করার জন্য তার দেহটাকে বিক্রি করে দিয়েছিল আলবার্টের কাছে। আমাকে বুঝিয়েছিল এই দেহটা বায়োলজিক ল্যাবে তৈরি করা হয়েছে। আমি বেঁচে থাকার জন্য টাকা দিয়ে এই দেহটাকে কিনে নিয়েছি। মার্কের স্মৃতিশক্তি থেকে তোমাকে খুঁজে পেয়ে দেখতে এসেছি। এই কারণে ওরা সবাই আমাকে, তোমাকে, অ্যানাকে খুন করতে চাইছে। এই গুপ্ত বিষয়টা যেন চিরদিন গুপ্তই থেকে যায়। বর্তমানে আমার মেডিসিন শেষ হয়ে গেছে। মেডিসিনের জন্য আমি লড়াই করতেছি। ওই মেডিসিন ছাড়া আমি মারা যাব। কথাগুলো শুনে ম্যাডলিন কান্না করতে শুরু করে। সে ডেমিয়ানকে বলে, তুমি আমার চোখের সামনে থেকে এখন চলে যাও। ডেমিয়ান বলে, তুমি ও অ্যানা অনেক বড় বিপদে আছো। আমি তোমাদেরকে ছেড়ে চলে যেতে পারি না। ডেমিয়ান ওয়াদা করে, প্রথমে আমি তোমাকে, অ্যানাকে নিরাপদ স্থানে রেখে আসব। বাকি জীবনে তোমাদের যত টাকা পয়সা লাগবে সম্পূর্ণ টাকা পয়সা দিয়ে তারপর তোমার কাছ থেকে চলে যাব। চেষ্টা করব যদি পারি তোমার মার্ককে পুনরায় ফিরিয়ে আনতে, তবে ফিরিয়ে এনে দেব। এরপর কোনোদিনই তোমাদের জীবনে আমি ফিরে আসব না। ডেমিয়ান ওই স্থান থেকে ম্যাডলিন ও অ্যানাকে নিয়ে চলে আসে। গাড়িতে বসে ভাবতে থাকে সহযোগিতার জন্য কার কাছে যাবে। হঠাৎ তার বন্ধু মার্টিনের কথা মনে পড়ে যায়। মার্টিনের বাড়িতে চলে আসে, সব সত্য কথা বুঝিয়ে বলে। প্রথমে মার্টিন তাকে বিশ্বাস করছিল না, কারণ সে নিজে ডেমিয়ানের মৃতদেহ দেখেছে। তখন ডেমিয়ান মার্টিনকে তাদের পুরনো ইতিহাস বলে, যেটা শুধুমাত্র 2 বন্ধু জানে, অন্য কোনো ব্যক্তি জানে না। মার্টিন বিশ্বাস করে
সেই ডেমিয়ান, তার শরীরটা শুধু আলাদা। মার্টিন আশ্বস্ত করে সে ডেমিয়ানকে সহযোগিতা করবে। ডেমিয়ান মার্টিনকে বলে, তুমি আমার জন্য একটা আইল্যান্ড কিনে ফেলো, যত টাকা লাগে সেটা আমি দেব। একটি প্রাইভেট প্লেন কিনে নিও ওই আইল্যান্ড থেকে আসা যাওয়া করার জন্য। মার্টিন রাজি হয়। সে বলে এই জিনিসগুলো কিনতে তার কিছুদিন সময় লাগবে। কিছুদিনের জন্য ডেমিয়ান, ম্যাডলিন ও অ্যানা তার বাড়িতে লুকিয়ে থাকে। এই অবসর সময় ডেমিয়ান অ্যানাকে তার বাবার সম্পূর্ণ ভালোবাসা দিতে থাকে। দূর থেকে এই ব্যাপারটাকে দেখে ম্যাডলিন ডেমিয়ানের উপর ভরসা করতে শুরু করে। ম্যাডলিন নিজের দুর্ব্যবহারের জন্য ডেমিয়ানের কাছে ক্ষমা চায়। এরকমই একদিন অনেকক্ষণ সময় যাবৎ ডেমিয়ান ও ম্যাডলিন অ্যানাকে খুঁজে পাচ্ছে না। খোঁজ করতে করতে গুপ্ত একটি কক্ষের ভেতর পৌঁছে যায়। ওইখানে দেখতে পায় অ্যানা একটি ছোট্ট বাচ্চার সঙ্গে খেলা করছে। বাচ্চাটাকে দেখে ডেমিয়ান ঘাবড়ে যায়। দ্রুত অ্যানাকে নিয়ে ওইখান থেকে চলে আসে। ব্যাপারটা হলো মার্টিনের ছেলে অনেক আগেই মারা গেছে। ওই ঘরের চারপাশের আয়নাতে পর্দা লাগানো ছিল। এটা দেখে সে ভাবতে থাকে এর একটাই কারণ হতে পারে, ওই বাচ্চাটাকে বাইরের মানুষের কাছ থেকে লুকাতে চাইছে মার্টিন। ডেমিয়ান বুঝে যায় মার্টিন শেডিং টেকনোলজির মাধ্যমে তার ছেলের আত্মাকে এই ছেলের শরীরে প্রবেশ করিয়ে জীবিত রেখেছে। ডেমিয়ান নিশ্চিন্ত হয়ে যায় মার্টিন আলবার্টের ক্লায়েন্ট। ডেমিয়ান একটা বন্দুক নিয়ে মার্টিনকে জিজ্ঞাসা করে, আমরা এখানে আছি, তুমি কি এই ব্যাপারে আলবার্টকে কিছু বলেছো? মার্টিন হ্যাঁ বলে। মার্টিন বলে, আমার হাতে কোনো অপশন ছিল না বন্ধু। আমি যদি এটা না করি তবে আমার ছেলেটাকে আলবার্ট মানে ফ্রান্সিস মেরে ফেলবে। সে বলে, তোমার আগেই আমি আমার ছেলেকে শেয়ারিং করিয়েছি, তাই সে এখনো জীবিত আছে। আমার মাধ্যমে তোমার কাছে শেয়ারিং কার্ড পৌঁছেছে। আমি আমার বন্ধুকে হারাতে চাইনি। ডেমিয়ান মার্টিনকে বলে, বন্ধু তুমি জানো না এই দেহটা কোনো ল্যাবের তৈরি মানব দেহ না, এটা জীবিত একজন মানুষের দেহ। এই দেহের পরিবার আছে। তোমার কাছে যে বাচ্চাটা আছে এটা অন্য কারো সন্তান। একবার ভাবো তো ওই পরিবারের কি পরিস্থিতি, যারা অর্থের কারণে নিজের দেহটাকে বিক্রি করে দেয় নিজ পরিবারকে বাঁচানোর জন্য। কথাটা শুনে মার্টিন ভিতর থেকে ক্ষতবিক্ষত হয়ে যায়। সে অনুতপ্ত হয়, নিজের সন্তানের জন্য অন্যের বাচ্চাকে হত্যা করে ফেলেছে। ডেমিয়ান অ্যানা ও ম্যাডলিনকে নিয়ে চলে আসতে চায়। তখন মার্টিন বলে, বাড়ির বাইরে ফ্রান্সিসের লোকজন তোমাদের জন্য অপেক্ষা করতেছে, তাই তোমরা সামনের দরজা দিয়ে বের হয়েও না, বাড়ির পিছনের দরজা দিয়ে চলে যাও। ডেমিয়ান বলে, মার্টিন তুমি এক কাজ করো, তুমি ম্যাডলিন ও অ্যানাকে নিয়ে পেছনের রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলে যাও, আমি সামনের রাস্তা দিয়ে বের হই। ফ্রান্সিসের লোকজন আমাকে নিয়ে ব্যস্ত থাকবে, তুমি অ্যানা আর ম্যাডলিনকে নিয়ে নিরাপদে চলে যেতে পারবে। মার্টিন রাজি হয়ে যায়। সে একটা ক্যাফের অ্যাড্রেস দিয়ে বলে, আমি তোমার জন্য ওইখানে অপেক্ষা করব ডেমিয়ান, ওইখানে একটি গাড়ির ব্যবস্থা করে রাখবো তোমার জন্য। ওই গাড়ি দিয়ে তোমরা শহর থেকে বহু দূরে চলে যেতে পারবে, তুমি ওই ক্যাফেতে চলে আসো। ডেমিয়ান গাড়ি নিয়ে বের হয়। বাইরে অ্যান্টন তার সঙ্গীদের নিয়ে অপেক্ষা করতেছিল ডেমিয়ানের জন্য। অ্যান্টন ও তার সঙ্গীরা মৃত্যুর দূতের মতো ডেমিয়ানের পিছু পড়ে যায়। তারা এলোপাথারি গুলি ছুটতে থাকে। ডেমিয়ানের ভিতরে এখন পর্যন্ত সোলজার মার্কের সব স্কিল জীবিত ছিল। সে অ্যান্টনের সমস্ত বাহিনীকে পরাস্ত করে দেয়। অ্যান্টন গাড়িটাকে ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। মার্টিন অন্যদিকে ম্যাডলিন ও অ্যানাকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে পালিয়ে যাচ্ছে। মার্টিন ক্লান্ত হয়ে এক জায়গায় থেমে যায়। ম্যাডলিন অ্যানাকে নিয়ে সামনে এগিয়ে যায়। তারা যখন রাস্তায় চলে আসে একটি গাড়ি দেখতে পায়। ম্যাডলিন ওই গাড়িতে লিফট চায়। মার্টিন দূর থেকে চিৎকার করে তাদেরকে থামানোর চেষ্টা করেছিল। মার্টিনের চিৎকার ম্যাডলিনের কান পর্যন্ত পৌঁছায়নি। ওই গাড়ি থেকে কিছু লোক বের হয়ে আসে, ম্যাডলিন আর অ্যানাকে কিডন্যাপ করে নিয়ে যায়। কিছুক্ষণ পর ডেমিয়ান মার্টিনের বলা ক্যাফেতে চলে আসে। সে তাদের জন্য অপেক্ষা করতেছিল। ওইখানে মার্টিন একা আসে। মার্টিনকে একা দেখে ডেমিয়ান খুব চিন্তিত হয়ে পড়ে। মার্টিন বলে, ফ্রান্সিসের লোকজন ম্যাডলিন ও অ্যানাকে অপহরণ করে ফেলেছে। যা হয়েছে সম্পূর্ণ সত্য ঘটনা খুলে বলে ডেমিয়ানকে। ডেমিয়ানকে কিছু মেডিসিন আর একটা ঠিকানা দিয়ে বলে, আমি জানতাম এরকম একটা দিন আসতে পারে, আমাদেরকে ফ্রান্সিস ব্যবহার করবে। এই কারণে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই মেডিসিনের ফর্মুলা আমি বের করে নিয়েছি। যে লোক এই কাজ করতে পারে তার ঠিকানা এখানে, তুমি তার সঙ্গে যোগাযোগ করো। এই লোক তোমাকে আগামী 1 বছরের মেডিসিন তৈরি করে দিতে সক্ষম। মেডিসিনগুলো তৈরি করে দয়া করে ডেমিয়ান তুমি মেক্সিকোতে চলে যাও, একটা সুন্দর জীবন যাপন করো। ডেমিয়ান বলে, আমার পক্ষে এটা সম্ভব না। যে কোনো কিছুর বিনিময়ে হোক ম্যাডলিন ও অ্যানাকে আমার ফিরিয়ে আনতে হবে, তাদের জীবনটা নিশ্চিন্ত করতে হবে। ডেমিয়ান বলে, আমি জানি ওদের দুজনকে ওই গুপ্ত ল্যাবের ভিতরেই নিয়ে গেছে, কিন্তু আমরা দুজনের কেউ ওই ল্যাব চিনি না। মার্টিন বলে, আমরা দুজন ওই ল্যাব চিনি না তো কি হয়েছে, কিন্তু মার্ক তো ওই ল্যাব চেনে। তুমি মার্কের স্মৃতিশক্তির মাধ্যমে ওই ল্যাবের ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করো। মার্ক নিজের দেহ বিক্রি করার জন্য ওই ল্যাবের ভিতর প্রবেশ করেছিল। ডেমিয়ান ও মার্টিন ওই দিন রাতে একটি হোটেলে অবস্থান করে। জেনে বুঝে ওই দিন রাতে ডেমিয়ান ওষুধ গ্রহণ করেনি মার্কের স্মৃতিশক্তি থেকে ওই ল্যাবের ঠিকানা খুঁজে বের করার জন্য। ডেমিয়ান সফলভাবে ল্যাবের ঠিকানা খুঁজে বের করে ফেলে।
পরবর্তী দিন সকালবেলা ডেমিয়ান ওই ল্যাবের কাছে চলে যায়। ডেমিয়ান ফ্রান্সিসের লোকজনকে মারতে মারতে ল্যাবের ভিতর প্রবেশ করে। এক সময় ওই স্থানে পৌঁছে যায় যেখানে শেডিং মেশিন রাখা ছিল। সে দেখতে পায় ওইখানে অ্যান্টন শুয়ে আছে, অন্য একটা বেডে একটি দেহ পড়ে আছে। অ্যাক্সিডেন্টের পর অ্যান্টনের দেহটা কোনো কাজ করতেছিল না, এই কারণে অ্যান্টনের চেতনা অন্য একটি বডিতে ট্রান্সফার করার প্রক্রিয়া করছিল। ঘরের ভিতরে ডেমিয়ান কিছু করার আগেই ফ্রান্সিসের শব্দ শুনতে পায়। সে দেখতে পায় গ্লাসের অপর প্রান্তরে ফ্রান্সিস দাঁড়িয়ে। ডেমিয়ান ফ্রান্সিসকে জিজ্ঞাসা করে, ম্যাডলিন ও অ্যানা কোথায়? ফ্রান্সিস বলে, তাদের দেহর জন্য নতুন একটা ক্লায়েন্ট খুঁজে পেয়েছি, তাদের দেহটাকে বিক্রি করে দেব। কথাটা শুনে ডেমিয়ান গুলি চালায় ফ্রান্সিসের উপর। ওই গ্লাস ছিল বুলেট প্রুফ। ফ্রান্সিস বলে, কিছুক্ষণের ভিতর ম্যাডলিন ও অ্যানার বডিটাকে ট্রান্সফার করে দেব, তোমার বডিটাকে অ্যান্টনকে দিয়ে দেব। ফ্রান্সিসের দুজন লোক ওই রুমের ভিতর প্রবেশ করে বাহুবন্দী করে ফেলে ডেমিয়ানকে। ধস্তাধস্তির এক পর্যায়ে একটা গুলির খালি সেল ডেমিয়ান মুখের ভিতর নিয়ে নেয়। ওই খালি সেলটা ছিল মেটাল ধাতু দিয়ে তৈরি। একজন লোক তাকে ট্রেজার গান দিয়ে বৈদ্যুতিক শট করে বেহুশ করে ফেলে। ফ্রান্সিস এক মুহূর্ত দেরি না করে ডেমিয়ানের দেহটাকে মেশিনের ভিতর ঢুকিয়ে দেয়। অ্যান্টনকে তার শরীরের ভিতর ঢুকিয়ে দেওয়ার প্রসেসিং শুরু করে দেয়, কিন্তু ফ্রান্সিসের কোনো ধারণাই ছিল না ডেমিয়ান মুখের ভিতর গুলির খালি সেল ঢুকিয়ে রেখেছিল। সে একদিন বলেছিল ডেমিয়ানকে, মেটাল ধাতু দিয়ে তৈরি যে কোনো জিনিস ট্রেডিং প্রসেসিং কে বাধা তৈরি করতে পারে। ডেমিয়ান এই কথাটা খুব ভালোভাবেই মনে রেখেছিল। প্রসেসিং শেষে অ্যান্টন মৃত্যুবরণ করে। ডেমিয়ান মার্কের শরীরের ভিতর জীবিত আছে। সে এমন ভাবে অভিনয় করতে শুরু করে ফ্রান্সিস ভেবেছে সে অ্যান্টন। ডেমিয়ান মারা গেছে। তার অভিনয় দেখে ফ্রান্সিস তাকে বিশ্বাস করতে শুরু করে। সে অ্যান্টনকে পুনরায় কাজ করার জন্য হুকুম দেয়। ডেমিয়ানকে ওই রুমে নিয়ে আসে যেখানে ম্যাডলিন ও অ্যানা বন্দী ছিল। ডেমিয়ান এক এক করে ফ্রান্সিসের সমস্ত লোককে হত্যা করে ফেলে। সিসিটিভিতে এই দৃশ্য দেখে ফ্রান্সিসের সন্দেহ হয়। সে ওই মেশিন রুমে আসে। মেশিনের পাশেই একটি গুলির খালি সেল খুঁজে পায়। ফ্রান্সিস বুঝে গেছে চেতনা ট্রান্সফার করা কমপ্লিট হয়নি। বর্তমানে যে জীবিত আছে সে অ্যান্টন না, সে হচ্ছে ডেমিয়ান। ফ্রান্সিস কিছু করার আগে সমস্ত লোককে মার্ডার করার পর ডেমিয়ান ওই রুমের ভিতর চলে আসে যেখানে পূর্বে ফ্রান্সিস দাঁড়িয়েছিল। ফ্রান্সিস কিছু করার আগেই ডেমিয়ান রুমের অন্য দিক থেকে ফ্লেম থ্রোয়ারের মাধ্যমে আগুন মারে ফ্রান্সিসকে। ওই আগুন কাঁচকে গলিয়ে ছিদ্র করে ফ্রান্সিসের গায়ে লাগে যায়। ফ্রান্সিস ওই মুহূর্তে মৃত্যুবরণ করে। পুরো ল্যাবটা ধ্বংস হয়ে যায়। ডেমিয়ান, ম্যাডলিন, অ্যানা সুস্থ শরীরে ল্যাব থেকে বাহির হয়ে আসে। মার্টিন তার ওয়াদা মতো একটি আইল্যান্ডের ব্যবস্থা করে দেয়। ডেমিয়ান তার ওয়াদা মতো ম্যাডলিন ও অ্যানাকে আইল্যান্ডে পৌঁছে দেয়। তাদেরকে এত পরিমাণ টাকা দিয়ে দেয় বাকি জীবনটা সচ্ছলভাবে কাটিয়ে দিতে পারবে। এই নতুন জীবনের সফরে ডেমিয়ান বুঝে গেছে পৃথিবীতে টাকাই সবকিছু না, ভালোবাসার প্রয়োজন আছে। শেষবারের মতো ডেমিয়ান অপরিচিত লোক হয়ে তার মেয়ের কাছে আসে। ডেমিয়ান বলে, তোমার বাবা মৃত্যুর আগে একটা চিঠি দিয়ে গেছে আমাকে তোমার জন্য। ওই চিঠিতে ডেমিয়ান লিখেছিল তার মেয়েকে, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু ব্যস্ততার কারণে তোমাকে সময় দিতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ডেমিয়ান তার মেয়ের কাছ থেকে সারা জীবনের জন্য বিদায় নিয়ে আসে। সে চায় মার্ক তার মেয়ের কাছে থাকুক। ডেমিয়ান চায় না অ্যানা তার বাবার স্নেহ মমতা থেকে বঞ্চিত হোক। এক সপ্তাহের মেডিসিন গ্রহণ করা বন্ধ করে দেয় ডেমিয়ান। এই কারণে মার্কের দেহ থেকে সম্পূর্ণভাবে ডেমিয়ানের চেতনা ধ্বংস হয়ে যায়। মার্ক জীবিত হয়ে যায়। মার্ক এমন ভাবে বিছানা থেকে ওঠে মনে হচ্ছে গভীর একটা ঘুম থেকে উঠেছে। তার স্মৃতিতে এই পর্যন্ত ছিল টাকার জন্য ফ্রান্সিসের ল্যাবে যাচ্ছে। ডেমিয়ান ল্যাপটপের ভিতরে একটি ভিডিও বার্তা রেখে যায় মার্কের জন্য। ভিডিওর মাধ্যমে মার্ককে সম্পূর্ণ ব্যাপারটা জানিয়ে দেয়। মার্ক ওই সময় ওই আইল্যান্ডে চলে আসে যেখানে ম্যাডলিন ও অ্যানা আছে। মার্ককে ফেরত পেয়ে ম্যাডলিন ও অ্যানা খুশিতে জীবনযাপন করতে শুরু করে। তাদের হারিয়ে যাওয়া জীবন সুন্দরভাবে ফিরে আসে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যদি গল্পটা ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকন হিট করে দিও। তোমার মূল্যবান মতামত জানিয়ে দিও কমেন্টের মাধ্যমে। দেখা হবে পরবর্তী মুভিতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।